কিন্তু আমার মনে হয় না জেইউপি খুব ভালো ফল করবে। কিছু তো ভোট কাটবে, এটা তো মুর্শিদাবাদ মালদায় আমার ধারণা কংগ্রেস তৃণমূলের ভোট কাটবে। দেখো, বামেদের পরিস্থিতি বদলানো কঠিন। কেন কঠিন এটা খুব লজিক্যালি বুঝতে হবে। বাংলা বাঁচাও যাত্রা কোনো সুবিধা করতে পারবে না, সেটা নিয়ে কংগ্রেসের কোনো নেতা কোনো লজ্জাবোধ নেই। বলে তারা যখন তৃণমূলে গেছে একইভাবে দুর্গাপুজো করে ইফতার দেয়, ঈদ পালন হয়। দয়টা তো তোমার। তুমি একটা রাজ্যকে 34 বছর চালিয়েছ, 34 বছর চালিয়েছ। গান্ধীর চাইতে বড় ধর্মনিরপেক্ষ মানুষ। এটা তো তার মানে তুমি স্বীকার করে নিলে যে তুমি 40 বছর আগে যেটা প্রিচ করতে, তুমি মহাত্মা গান্ধীকে যেসব অসম্মানজনক কথাগুলো বলেছিলে, ভুল ছিল। যখন লেফট আজকে বলে মমতা বন্দ্যোপাধ্যায় অমুক করেছেন তমুক করেছেন, আরে ভাই তুমি তো 1996-তে তোমার হাতে আসা প্রধানমন্ত্রিত্বের সুযোগ তুমি ঠেলে দিয়েছিলে। নমস্কার বন্ধুরা, বঙ্গ রাজনীতিতে এক ভিন্ন সময়, 2026 ভোট, হুমায়ুন কবিরের উত্থান, জেইউপির উত্থান, বামফ্রন্টের একাধিক যুব ব্রিগেডের অন্যদিকে আসার ইঙ্গিত, কংগ্রেসের ভোট কি হতে চলেছে, বিজেপির ভোট কি হতে চলেছে, এসআইআর এর ফল কি হতে চলেছে বাংলায়। আজ আমাদের সাথে রয়েছেন সিনিয়র জার্নালিস্ট এবং বর্তমান সময়ে একজন পলিটিক্যাল অ্যানালিস্ট সুমন ভট্টাচার্য। সুমনবাবুর সাথে আজকে আমরা কথা বলেছি তার দীর্ঘ অভিজ্ঞতা থেকে তার কি মনে হচ্ছে বঙ্গ রাজনীতিতে 2026 ভোটের ফলাফল কি হতে চলেছে। দেখে নিন এই এপিসোডটি সুমন ভট্টাচার্যকে শুধুমাত্র এসএসএনই কনফোর্সে। সুমনদা নমস্কার। মানে আমার 3 বছরের আমাদের পডকাস্ট শুরু হলো। আমাদের সঠিকভাবে যদি পলিটিক্যাল পডকাস্ট আমরা শুরু করি তোমাকে দিয়ে, মানে তোমাকে দিয়ে শুরু করলাম। আমি চিন্তা করছিলাম যে আমার প্রচুর কথা বলার ছিল, প্রচুর কিছু জানার ছিল। তো তোমার একটা দীর্ঘ সময়ের অভিজ্ঞতা, সেই সুযোগটা আমি তোমাকে যখন মেসেজ করলাম যে সুমনদা তুমি করবে কিনা, মানে তুমি হ্যাঁ বললে, আমরা পুরো অন্য বিষয় নিয়ে, যেহেতু অনেকটাই যা সাবজেক্টগুলো নিয়ে কথা হয়েছে সেটা প্রায় অন্যান্য বিষয়। তো তোমাকে প্রথমে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। তোমার কাছে মানে তোমার দীর্ঘ অভিজ্ঞতা এবং তুমি বিভিন্ন জায়গায় আমরা দেখি এখন পলিটিক্যাল অ্যানালিস্টের এই ভূমিকাটাও পালন করো। আমার তোমার কাছে প্রথম একটা ক্লিয়ার প্রশ্ন থাকবে, এত বছরের দীর্ঘ সময়ের অভিজ্ঞতা এবং তোমার মন কি বলছে বাংলা রাজনীতিতে এবছর কি হতে চলেছে আলটিমেটলি? দেখো, এখন যখন আমরা কথা বলছি এখনো পর্যন্ত তৃণমূল অ্যাডভান্টেজ। আচ্ছা, এই নির্বাচনটা মানে প্রত্যেকে তো দেখার আলাদা আলাদা দৃষ্টিকোণ থাকে। আমার বিচারে এই নির্বাচনটা তৃণমূল ভার্সেস সার হচ্ছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। সেই অর্থে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা তৃণমূলের সঙ্গে হচ্ছে না। ফলে এই যে একটা, যাকে বলা যায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনকে তুমি রিফর্ম বলতে পারো, তুমি একটা প্র্যাকটিস বলতে পারো, তুমি যাই বলো, সেইটার সঙ্গে তৃণমূলকে লড়াই করতে হচ্ছে। সেই লড়াইতে ভোটার লিস্টটা যেটা হবে, শেষ পর্যন্ত আমরা যখন কথা বলছি তখনও অবধি সুপ্রিম কোর্টের যা রায়, সেই অনুযায়ী ভোটার তালিকা যদি খুব বেশি বিরাট পরিবর্তন না হয়, তাহলে এই নির্বাচন তৃণমূলের পক্ষে জেতা সহজ। আচ্ছা, দেখো, যে কোনো রাজনৈতিক একটা নিয়ম থাকে। বিজেপি এখন অব্দি আমার যা মনে হয়েছে, বিজেপি এই ভোটটা করবে ভেবেছে ইলেকশন কমিশনের সাহায্য। সারা কেন্দ্রের শাসক দল সেটা করতেই পারে, সেটাও যে খুব অন্যায় আমি তা বলছি। এইটা করতে গিয়ে যেটা বিজেপি করেছে, বিজেপি টু মাচ ডিপেন্ডেড বা অতিরিক্ত নির্ভরশীল এই সারের উপরে। অর্থাৎ একটা বিধানসভা এলাকায় কত ভোটারের নাম বাদ যাবে সেটার উপর বিজেপি হিসেব করছে যে বিজেপি সেই সিটটা জিততে পারবে কি পারবে। সেটাও আমি 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 যদি ওই অব্দিও মেনে নিলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে যে একটা গ্রাউন্ডে তো পলিটিক্যাল লড়াই করতে হবে। সেই লড়াইটাতে এখনো পর্যন্ত বিজেপি এতটা পিছিয়ে, আমার মনে হয় সেটা তৃণমূলের জন্য অনেকটা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করছে। দ্বিতীয়ত হচ্ছে, আমার মনে হয় অবশ্যই একটা পার্সপেক্টিভে, যে পশ্চিমবাংলার নির্বাচন একটু অদ্ভুত নির্বাচন। এটা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ বা একটা হিন্দি বলয় নির্বাচনের মতো না। আমাদের দক্ষিণ ভারতেও নির্বাচন অনেকটা ভাষা কেন্দ্রিক,
জাতিগত আবেগের ক্ষেত্রে নয়। আমার মনে হয় যে তৃণমূল সেই অ্যাডভান্টেজটাও পেতে পারে। কেন পেতে পারে? কারণ এখনো অব্দি লার্জার কনটেক্সটে বিজেপিকে লোকে একটা বাইরের দল হিসেবেই মনে করে। খুব দুর্ভাগ্যের বিষয়, বিজেপির তরফেও এমন সব ভুল করা হয়েছে যেটা এই ধারণাটাকে তৈরি করতে সাহায্য করছে। খোদ প্রধানমন্ত্রী যদি বলেন যে স্বামী রামকৃষ্ণ, তাহলে মানুষের মনে একটা ভুল পারসেপশন যায়। নরেন্দ্র মোদী তো বিজেপির সবচেয়ে বিগেস্ট ভোট ক্যাচার, বিগেস্ট আইকন, মানে তিনি যে কোনো ভোটের একটা বড় মুখ, তাকে দেখেই ভোট দেওয়া হয়। শুধু তাই না, যদি বিহার 2020 বিহার নির্বাচন তো আমার মাথায় রাখি, উনি যে যে এলাকায় প্রচার করেন সেখানে বিজেপি জেপি, মানে ওনার ক্যাম্পেনিং এর এফেক্ট এতটা। কিন্তু ওনার এই যে বিরাট মানে ভোট ক্যাচার, বিরাট মাস আইকন নরেন্দ্র মোদী, সেটা কোনোভাবে পশ্চিমবঙ্গে কাজ করে না। ওয়ান। দ্বিতীয় কথা, মানে এখন অব্দি আমার যা দেখে মনে হয়েছে, বিজেপি এমন কিছু ভুল করেছে যেগুলো বাঙালির সঙ্গে ততটা যায়। এই যে বঙ্কিম দা বলা বা স্বামী রামকৃষ্ণ বলা বা ভাষাগত বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তোলা বা বাঙালির খাদ্যাভ্যাস নিয়ে প্রশ্ন তোলা, মানে এগুলো বিজেপির জন্য ব্যাকফায়ার করেছে। এটা এখন অব্দি আমার ধারণা। আমি পলিটিক্যাল ইয়েতে পড়ে আসছি, আমার এইখান থেকে একটা জিনিস মনে হলো, আমি তোমাকে বলি, যখন তুমি, এটা তোমার কি মনে হয়, যখন তুমি একজন পলিটিক্যাল অ্যানালিস্ট বা তুমি একজন জার্নালিস্ট হিসাবে কোথাও তোমার কাছে মানুষ জানতে চাইছে কি হতে পারে, আমরা তো একটা শুনি যে এই মানুষগুলো নিউট্রাল থাকা উচিত, ঠিক আছে, তুমি এই বিষয়টা নিয়ে কি মনে করো? ধরো তোমার কারো প্রতি, প্রত্যেকটা মানুষের থাকে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, থাকবেই, মনে করো তোমার কোনো দলের প্রতি বা একটা নিজস্ব ভালোবাসা রয়েছে বা তার প্রতি রয়েছে, তুমি একজন জার্নালিস্ট হিসেবে কি মনে করো যে তোমাদের ক্ষেত্রে সেই জিনিসটাকে বাদ রেখে যে কোনো ইন্টারভিউ করা উচিত, বা এইটা নিয়ে তুমি কি মনে করো? দেখো, কেউ তো নিরপেক্ষ হতে পারে না, কেউ হতে পারে না, সত্যি কথা। হ্যাঁ, একটা মানে পার্টিজান লুক আছে, সেটা ক্রিকেটের ক্ষেত্রে অতটা আছে, ফুটবলের ক্ষেত্রে আছে, সিনেমার ক্ষেত্রে আছে, রাজনীতির ক্ষেত্রে আছে। আমি খুব ছোটবেলা থেকে যে পরিবেশে বড় হয়েছি, তাতে আমি নিজে মনে করি যে ইন সোকল্ড ওয়েস্টার্ন টার্ম আমি একটু লিবারাল ডেমোক্র্যাট, আমি একটা লিবারাল গণতন্ত্রের পক্ষে। আমি খুব হার্ড লাইন কিছুতে নিতে পারি। এবার তুমি যে প্রশ্নটা করলে, সেই প্রশ্নটা স্পেসিফিক উত্তর দেওয়ার জন্য আমি খুব ছোটবেলায় একজন নকশাল নেতা শৈবাল মিত্র একটা বই পড়েছিলাম। শৈবাল আমার বাবার বন্ধু ছিলেন, আমার বাবা কংগ্রেস রাজনীতি করতো, উনি একদম অপোজিট রাজনীতি। কিন্তু শৈবালদার ওই গল্পটায়, উনি উপন্যাসটায় খুব একটা ইন্টারেস্টিং কথা ছিল যে তুমি যেটা নিজে বিশ্বাস করো, তুমি তার বিরুদ্ধে ডিবেট, মানে বিরুদ্ধে গিয়ে ডিবেট করো। মানে আমি বিশ্বাস করি পশ্চিমবঙ্গে মাছ মাংস বন্ধ করে দেওয়া উচিত নয়, কিন্তু আমি বললাম মাছ মাংস বন্ধ করে দেওয়া উচিত, এটা আমার ডিবেট করতে হয়। তাহলে তুমি যদি নিজের যুক্তিগুলো সাজাতে পারো, তাহলে তুমি ভালো ডিবেটার। আচ্ছা, তো মানে তুমি তোমার মানে বুঝতে পেরেছি, তোমার বিরুদ্ধাচরণ, নিজের মনের বিরুদ্ধাচরণ করে। তো আমি আমার যতটুকু ছোটবেলার থেকে আমি রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স পড়তাম ছোটবেলা থেকে, একটু মানে কলেজ জীবন থেকে রাজনীতিও করতাম আমি। লোকে বলে আমি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে কোনো নির্বাচনে হারি, ঠিক আছে। আমি বোঝবার চেষ্টা করি সবসময় যে আমি যেটা বিশ্বাস করছি সেটা আসলে হচ্ছে না, ঠিক আছে। এই তর্ক থেকে আমি শুরু করি, তো সেইটা দিয়ে বিচার করার চেষ্টা করি যে আমি তো মনে মনে চাই যে বিজেপি হেরে যাক, কিন্তু যদি বিজেপি জেতে, কি কারণে বিজেপি জিততে পারে, আমি সবসময় মনে করবার চেষ্টা করি। মানে আমি একটু আমেরিকান প্রেসিডেন্সিয়াল ইলেকশনে কভার করেছি যে ডোনাল্ড ট্রাম্প হেরে যায়, কিন্তু কি কারণে ডোনাল্ড ট্রাম্প জিততে পারে। যদি আমি আমার যে ওই টিক বক্সগুলো ঠিক করে দেখি যে না এই সমস্তগুলো ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে কাজ করছে, তাহলে ডোনাল্ড ট্রাম্প জিতবে। আমি ডোনাল্ড ট্রাম্প, মানে এটাই একজন অ্যানালিস্টের কাজ আর কি। হ্যাঁ, মানে তুমি মানে আমি যেটা আমি বিশ্বাস করি সেটা মানে সেটার ঊর্ধ্ব দিকে হাঁটা। আমি এটা মানে আমি ব্যক্তিগত জীবনে প্রত্যেকের তো কিছু মানে পাগলামি বা খ্যাপামি থাকে। আমি সবসময় যেটা আমি বিশ্বাস করি সেটার আমি উল্টো পথে হাঁটবার জীবনের চেষ্টা করি। আমার স্ত্রী বলে সেই জন্য আমার জীবনে এত সংকট হয়েছে। আমি ছোটবেলায় মাধ্যমিক পরীক্ষা দিতে গেছিলাম, মোটামুটি আমি ক্লাসে ভালোই পড়াশোনা করতাম, কিন্তু আমি তলার থেকে নাম দেখছি আমি পাশ করেছি কিনা। তো আমার একজন স্যার আমাকে কান ধরে ধরে বললেন উপরের দিকে দেখ কোথায় তোর নামটা আছে। তো ক্লাস 12 পরীক্ষা দেওয়ার সময় আমি ফুটবল খেলতে চলে গেছি। তো
সবাই জানতো আমি আমার স্কুলে ফার্স্ট হব, আমার স্কুল থেকে আমি ফার্স্টই হয়েছিলাম, মানে আমি আর্টস পড়তাম, কিন্তু লিস্টে আমার নাম ছিল। তো আমার মাকে সবাই ফোন করে বলে দিয়েছিল যে আমি ফেল করেছি। তারপরে যখন বেরোলে থাকতেন আমি সত্যি সত্যি মানে মোটামুটি ভালো রেজাল্ট করেছি। ফলে আমি নিজে যেটা বিশ্বাস করি আমি তার উল্টোটা সবসময় দেখবার চেষ্টা করি। বুঝতে পেরেছি। আমার মনে হয় যে সেটা একটা মানে রাজনৈতিক প্রতর্কের ক্ষেত্রে যে কোনো মানুষকে বোঝার জন্য ভালো কাজ খুবই প্রয়োজনীয়। এবং হ্যাঁ, সুমনদা, আমি এবার সেই জায়গাটাতে চলে আসবো যেখানে রাজনীতি নিয়ে আমরা কথা বলছিলাম। মানে তুমি এই কথাটা কেন বলছো যে এবার মানে এতটা জোরের সাথে কেন বলছো? শুধুমাত্র তুমি মানে আমি এগেন আরেকটা আগে এইটা দিয়ে শুরু করি যে বামের পরিস্থিতি কি? বামকে কি আমরা পুরো ছবির থেকে সরিয়ে দিচ্ছি, বা আবার ভাবছি যে আগের যা ভোট এসছে, রেজাল্ট এসছে, একটা আসনও নেই কোনো জায়গায়, কোথাও কিছু নেই, সেরকমই থাকবে না কিছু বদলাতে চলেছে? দেখো, বামেদের পরিস্থিতি বদলানো কঠিন। কেন কঠিন এটা খুব লজিক্যালি বুঝতে বাংলা বাঁচাও যাত্রা কোনো সুবিধা করতে পারবে না। দেখো, তুমি যে স্লোগানটা দিচ্ছ সেই স্লোগানটা মানুষের কাছে যাচ্ছে, ঠিক আছে? এটা তোমার প্রথম বুঝতে হয়। শ্রমিক কৃষকের ঐক্য বা জনগণতান্ত্রিক বিপ্লব, এটা যদি তুমি গিয়ে ধরো তুমি একটা সিনেমা হলের সামনে দাঁড়িয়ে বলবে, কি শুনবে? রাইট, ঠিক আছে? সবসময় যে কোনো জিনিস, পলিটিক্স হোক, সিনেমা হোক, তোমাকে উল্টো দিকের যে লোকটা আছে তাকে কমিউনিকেট করতে হবে, ঠিক আছে? তো তুমি যদি সেটা কমিউনিকেট না করতে পারো তাহলে তোমার ব্যর্থতা। তো আমাদের একটা জিনিস বুঝতে হবে যে সিপিএম বা লেফট, আমি ব্রডার অর্থে লেফট যে কথাগুলো বলতে চায়, তর্কের খাতিরে ধরে নেওয়া যাক যে মানুষের শ্রমিক অধিকার বা অমুক অধিকার, সে কথাগুলো তো রাহুল গান্ধী বলে, সে কথাগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায় বলে। তাহলে তোমার স্পেস কোথায়? ধরো একটা জায়গায়, ধরো আমি একটা লাল পাঞ্জাবি পরে আছি, আমি মনে করি যে আমি খুব সুপুরুষ, আমি ঢুকলাম, দেখলাম যে শাহরুখ খানও আছে, তো আমি তো আমার সঙ্গে থাকা উচিত, আমার বোঝা উচিত সব ক্যামেরার নজর শাহরুখ খানের দিকে চলে যায়। যে সিনেমায় অমিতাভ বচ্চন চান্স পেতে একটা দুটো গঙ্গা যমুনা সরস্বতী ছাড়া, সেই সিনেমায় কি তুমি মিঠুন চক্রবর্তীকে নিতে? ও তো অমিতাভ বচ্চন নিয়েছে। তো তুমি যেগুলোকে লেফটের কথা বলে বলি, যেগুলো অবশ্যই বলা উচিত, মানুষের সমানাধিকার, গরিব মানুষের অধিকার, কৃষকের অধিকার, সেগুলো বলার জন্য তো রাহুল গান্ধী এসে গেছে, সেগুলো বলার জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় এসে গেছে। তো সেই কথাগুলো লোকে মোহাম্মদ সেলিম বা সুরেন চক্রবর্তীর কাছ থেকে শুনবে না। দেখো, আমরা স্বীকার করি না করি যে পৃথিবীটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে যেটাকে ধনতান্ত্রিক বা আগে যেটাকে আমরা এখনো বলতে পারি দক্ষিণপন্থী রাজনীতি, আর একটা হচ্ছে তার উল্টো দিকের ব্রডার টার্ম, আমি এই টার্মটা ব্যবহার করছি, এই টার্মটা জোরাম মামদানিও ব্যবহার করে, নিয়মকে মেয়র আসলাম বাবা বলেছে, আমি সোশ্যাল ডেমোক্র্যাট। তো এমন একটা সোসাইটির কথা বলা, যে সোসাইটিটা সকলের সমানাধিকারের কথা বলে। ডোনাল্ড ট্রাম্পও এটা বলেন না, নরেন্দ্র মোদীও এটা বলেন, ঠিক আছে? তো তার উল্টো দিকের যে পৃথিবীটা, সেই পৃথিবীতে কেন একটা সিপিএম এর ছেলেকে লোকে নেতা হিসেবে মানবে? যদি সেই জায়গাটায়, আবার আমি রিপিট করছি, রাহুল গান্ধী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বড় মাস লিডাররা থাকে। দেখো, আমি তো অপমানের জন্য বলছি না, তুমিও তো গ্রুপ থিয়েটার থেকে এসছো, তুমি যখন গ্রুপ থিয়েটার থেকে তুমি যখন বড় সিনেমায় চান্স পাচ্ছ, শাহরুখ খান গ্রুপ থিয়েটার, তুমি যদি শাহরুখ খানের সঙ্গে এক ফ্রেমে তোমাকে দেখা যায়, তাহলে তো তোমার নিজের কিছু নিজস্বতা তৈরি করতে হবে, অবশ্যই, ঠিক আছে? তাহলে তোমাকে নওয়াজুদ্দিন সিদ্দিকী হতে হবে, ঠিক আছে? তা না হলে তুমি জায়গাটা পাবে। তো লেফটকে বুঝতে হবে আজকের যে পৃথিবী, এই পৃথিবীতে অবশ্যই গরিব মানুষের কথা বলতে হবে, সবার সমানাধিকারের কথা বলতে হবে, কিন্তু ওইগুলো যে টার্মে 40 বছর আগে বলা যেত সেটা বলা যাবে। আমি সুমন্ত তোমাকে একটু ইন্টারাপ্ট করব। লেফটের চিরকাল মানে এই সময় এসে দাঁড়িয়ে একটা কমপ্লেন হয়ে দাঁড়িয়েছে যে আগে কখনো ধর্মের রাজনীতি হতো না, এবং বাংলায় ধর্মের রাজনীতি কখনো হয়নি। তাদের দুটো দলের ওপরই, এক তো তারা বলে যাহা টিএমসি তাহাই বিজেপি, এই টাইপের একটা, যেটা বিজেমূল যে কথাটা তারা বলে। এছাড়াও তারা এই কথাটা, একটা ব্যাপার রয়েছে তাদের মধ্যে যে যখন তারা ছিল বাংলা ধর্মের রাজনীতি হয়নি, এই মুহূর্তে তৃণমূল এবং বিজেপি উভয় পক্ষেই ধর্মের রাজনীতি হচ্ছে। আমি যখন তাদের যুবক নেতাদের কথা শুনছিলাম বা ইয়ং ব্রিগেডের বামফ্রন্টের কথা শুনি, তারা বলছে যে ধর্মের রাজনীতি হতো না এতদিন,
টিএমসিও ধর্মের রাজনীতি করছে, বিজেপিও ধর্মের রাজনীতি করছে, যার কারণে আমরা জায়গা পাচ্ছি না। কারণ আমরা সেখানে ইরিলেভেন্ট, বা তারা নিজেরা ইরিলেভেন্ট কখনোই বলছে না, তারা তো আশাবাদী বা তারা একটা ইয়ে নিয়ে সবসময় থাকছে, কিন্তু সেই জন্য বলছে যে দুটো দলই যখন শুধু ধর্ম নিয়েই রাজনীতি হচ্ছে, শুধু মন্দির মসজিদ নিয়ে ভোট হচ্ছে, বামফ্রন্টের শুধুমাত্র এই সময় একটা কথাই রয়েছে যে কোথাও শিক্ষা নিয়ে কথা হচ্ছে না, কোথাও হসপিটাল নিয়ে কথা হচ্ছে না, কেউ বলছে যে নর্থ বেঙ্গলে আমি মন্দিরটা করব বা মুর্শিদাবাদে বাবরি মসজিদ করব, সেই জন্য লোকে আমাদের দিকে তাকাচ্ছে না। এইটার দায়ী তৃণমূল এবং বিজেপি। তোমার কি মনে হয় এটা ইরেলেভেন্ট হওয়ার কারণ বামফ্রন্টে, যদি আমি তাকে সেই ইরেলেভেন্ট টার্মটার সাথে যুক্ত করি বামফ্রন্টকে, শুধু কি এটাই কারণ যে বামফ্রন্ট ধর্ম নিয়ে রাজনীতিটা করছে না, বা আদেও কি তারা করে না? এটা তুমি আমাকে একটু বলো। দেখো, প্রথম এই যে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে বাংলায়, স্পেশালি বাংলার নিরিখে বলছি। বাংলা কথাই বলছি, বাংলায় যে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে তার দায়টা বামেদের নিতে হবে। কেন বলছি? তুমি একটা রাজনৈতিক সংস্কৃতি তৈরি করেছো। তুমি ভাই 2011 অব্দি ক্ষমতায় ছিল, তুমি কি রাজনৈতিক সংস্কৃতি তৈরি করলে যে অটোওয়ালা আগে বলতো লাল সেলাম বা ইনকিলাব জিন্দাবাদ, সে এখন জয় শ্রীরাম বলছো? তার মানে তুমি সংস্কৃতিটা তৈরি করো। তোমার তো 34 বছর ধরে তুমি স্কুলে কি পড়ালে যে যে এখন স্কুলে জয় শ্রীরাম শোনা যাচ্ছে? আমি পরে নেতায় আসছি যে তুমি শঙ্কর ঘোষকে কি তৈরি করলে যে সে উত্তরবঙ্গে আগে পাঞ্জাবিটা এভাবে গুটিয়ে পড়তো, এখানে লেখা থাকতো চে গুয়েভারা, এখন সে পাঞ্জাবিটা চে গুয়েভারার ট্যাটুটাকে ঢাকা দিয়ে জয় শ্রীরাম বলছে। তার মানে তুমি যখন শঙ্কর ঘোষকে রাজনৈতিক কর্মী হিসেবে তৈরি করছিলে, তখন তুমি শঙ্কর ঘোষকে ঠিক রাজনৈতিক সহমত দাওনি। দায়টা তো তোমার। তুমি একটা রাজ্যকে 34 বছর চালিয়েছো। তাহলে তুমি একটা পলিটিক্যাল কালচারও ছিল না, একটা সোশ্যাল কালচার তো তোমার তৈরি করার দায় ছিল। তুমি একটা রাজনৈতিক সংস্কৃতি তৈরি করছো। তুমি কি সংস্কৃতি তৈরি করলে? বা তুমি একটা সংস্কৃতি তৈরি করেছো, তুমি সেই সংস্কৃতিটা কি তৈরি করলে? যদি কেউ লক্ষ্য করে দেখে, জেলায় জেলায় করে, আমি নিজের কাজের প্রয়োজনে বা অন্য প্রয়োজনে অনেক সময় বিভিন্ন জেলায় যাই, জেলায় যে লোকটি আগে সিপিএম এর মানে জেলা সভাপতি ছিলেন বা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ছিলেন, তার ছেলে বিজেপি করে, তার জামাই বিজেপি করে। তো তাহলে তুমি কি করে সংস্কৃতি দেবে? আমাকে 2024-এ বামেদের প্রার্থী হয়েছিল একটি অল্প বয়সী তরুণ ছেলে, খুব ভালো একটা গল্প করেছে। সে মানে মেদিনীপুরের কোথাও প্রার্থী হয়েছে। তো সে সেখানে গিয়ে শুনেছে বিজেপির যে তরুণ ছেলেটি, মানে বিজেপির ওখানে যে উঠতি নেতা, সে রোজ খুব বলছে যে সিপিএম চোর। ঠিক আছে, তো কোথাও একটা মুখোমুখি হয়েছে, সে পাল্টা হুমকি দিয়ে মানে নিজের সভা থেকে বলেছে, যারা সিপিএম কে চোর বলছে তাদেরকে আমি ঠাটিয়ে চর মারব। মানে সে ছেলেটি প্রার্থী নেমে আসার পর তাকে তার জেলার সম্পাদক মণ্ডলীর নেতা বলেছে, ভাই আপনি এটা কি করে বললেন? তো আমার জামাই যে রোজ গালাগাল দিচ্ছে। তুমি তোমার পরিবারকে এমন শিখিয়েছো যে তারা বিজেপি হয়ে গেছে। তো এই দায়টা কার? দেখুন, প্রথমে জিনিস বুঝতে হবে যে তৃণমূল কংগ্রেস বেসিক্যালি একটা কংগ্রেসের থেকে জন্ম নেওয়া পার্টি। ঠিক আছে, কংগ্রেস একটা বুর্জুয়া দলে পুজো থাকবে, ঈদ থাকবে, ইফতার থাকবে, সরস্বতী পুজো থাকবে। কংগ্রেসের নেতারা যখন তৃণমূল কংগ্রেস হয়নি তখনও দাপটে দুর্গাপুজো করতো। কলকাতা শহরে যত দুর্গাপুজো হতো আমাদের ম্যাক্সিমাম কংগ্রেসের নেতারা করতো। কংগ্রেসের নেতারা তখনও ইফতার দিত। ঠিক আছে, মানে সেটা নিয়ে কংগ্রেসের কোনো নেতার কোনো লজ্জাবোধ নেই। ফলে তারা যখন তৃণমূলে গেছে একইভাবে দুর্গাপুজো পরে ইফতার দেয়, ঈদ পালন। প্রশ্ন হচ্ছে সিপিএম মানে বামপন্থী দল, তার তো ধর্মহীনতাকে তার শেখানোর দায় ছিল। রাইট। দেখুন, এটা একটা ঐতিহাসিক ব্যাখ্যা আছে, যেটা সিপিএম এর লোকরা বলতেও চায় না, শিক্ষাও নিতে চায়। সিপিএম 77 থেকে 82 ম্যাক্সিমাম প্রথম টার্মটা ওই জনগণতান্ত্রিক বিপ্লব, শ্রমিক ইত্যাদি বলেছে। 82-র পর থেকে সিপিএম ক্ষমতা দখলে চলে যায়। আর 87-তে যখন সিপিএম জিতছে ততদিনও সোভিয়েত ইউনিয়নে পালাবদল শুরু হয়ে গেছে। সিপিএম বুঝে গেছে যে বিশ্বজোড়া কমিউনিজম আর নেই। তখন থেকে সিপিএম পাড়ায় অটোওয়ালা,
প্রমোটার, এদের সঙ্গে নিয়ে রাজনীতি করেছে। ফলে সিপিএমও ভাবেনি যে লোকটাকে আমি দলে নিচ্ছি সে সত্যি সত্যি মার্কস পড়েছে, বা সে সত্যি সত্যি শ্রেণী সংগ্রামের তত্ত্বে বিশ্বাস করে, বা সে সত্যি সত্যি গরিব মানুষের জন্য কাজ করতে চায়। দেখুন, এটা তো অস্বীকার করে কোনো লাভ নেই যে একটা সময় সিপিএম আমি লার্জার অর্থে বামপন্থীদের কথা বলছি, তারা শ্রমিকের জন্য, কৃষকের জন্য যে কাজটা করেছে সেটা আমাদের সমাজে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে সাহায্য করেছে। তেভাগ আন্দোলন বলুন, শ্রমিক আন্দোলন বলুন, সেটা। কিন্তু যখন আপনি ক্ষমতার স্বার্থে সেটার সঙ্গে আপোষ করে নেন, তখন যে সমস্যাটা সিপিএমকে আজকে সেই সমস্যাটা ফেস করতে হচ্ছে। এবং তৃণমূলের একটা লোক, আমি যতটুকু কংগ্রেসের রাজনীতি, তৃণমূলের একটা লোক যদি দুর্গাপুজোয় যায় বা দুর্গা মন্দির প্রতিষ্ঠা করে, তাতে খুব একটা অসুবিধে। আপনি তো আর নেহেরুর মতো লোককে পাবেন না যে প্রধানমন্ত্রী হিসেবে প্রেসিডেন্টকে বলছে যে আপনি সোমনাথ মন্দিরে উদ্বোধনে যাবেন না, রাষ্ট্র আর ধর্মকে আলাদা রাখতে হবে। কংগ্রেসের লোকরা লার্জলি ধর্ম করতো, ঈদ করতো, বড়দিন করতো। তারা একটা বুর্জোয়া, আবার আমি যে টার্মটা আমি নিজেও পছন্দ করি, বুর্জোয়া লিবারাল ডেমোক্রেটিক। তারা কোনোদিন বলেনি যে আমি ধর্মকে মানি না। যারা বলেছিল ধর্মকে মানি না, যারা বলেছিল সমাজকে বদলে দিতে চাই, তারা কি করল? তাদের থেকে তো 22% ভোট বিজেপিতে চলে গেল, তাই না? ঠিক 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 ঠিক। আমার মনে হয়, দেখুন, আমার প্রচুর চেনাশোনা বাম বন্ধু বান্ধব আছে যারা কলেজ লাইফে, আমি কলেজ লাইফে কোনোদিনই এসএফআই এর সঙ্গে ছিলাম না, আমি তাদের বিরোধী ইউনিয়নই করতাম। আমি ইন্ডিপেন্ডেন্স কনসলিডেশন করে একটা ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিলাম। তো আমি বলতে চাই যে যারা এসএফআই করত, তারা যদি এখন বিজেপি হয়, তারা যদি ইভেন যদি এখন অন্য কোনো দল করে, তাদের প্রশ্ন করা উচিত, তুমি তাহলে কি শিখেছিলে? আমি তো দেখুন, আমি তো ছোটবেলা থেকে বলেছি যে আমি গান্ধীর ভক্ত। আমি ছোটবেলা থেকে বলেছি যে আমার বিপ্লবের আগ্রহ নেই, আমি গান্ধীর মতো অহিংস পথে যতটা পারি সমাজের কাজ করার চেষ্টা। তুমি তো বলেছিলে বিপ্লব আনবে, তুমি তো গান্ধীকে অস্বীকার করেছিলে, তুমি তো বলেছিলে স্ট্যালিন, লেনিন সব ঠিক। আজ তোমাকে কেন মনে করতে হচ্ছে যে গান্ধীর চাইতে বড় দার্শনিক নেই, গান্ধীর চাইতে বড় অসাম্প্রদায়িক মানুষ নেই, গান্ধীর চাইতে বড় ধর্মনিরপেক্ষ মানুষ নেই? এটা তো তার মানে তুমি স্বীকার করে নিলে যে তুমি 40 বছর আগে যেটা প্রিচ করতে, তুমি মহাত্মা গান্ধীকে যেসব অসম্মানজনক কথাগুলো বলেছিলে, সেগুলো আমার ভুল ছিল। এটা তো লেফটকে নিজের আত্মশুদ্ধি করতে হবে। আমি এখানে না একটা প্রশ্ন চলে আসবো। বিজেমূল শব্দটা আমরা যেটা শুনে থাকি সোশ্যাল মিডিয়া বা সমস্ত মানুষের একটা ইয়ে রয়েছে, আমরা এটা জানি মমতা বন্দ্যোপাধ্যায় যখন টিএমসি তৈরি হচ্ছে, সেইখানে লালকৃষ্ণ আডবাণী বা অটল বিহারীর একটা হাত রয়েছে। আমি হাত রয়েছে বলবো না, তাদের একটা ব্লেসিং রয়েছে, বা তারা সমস্ত কিছু জানেন। আমি সঠিকভাবে সেটা তোমার কাছ থেকেই জানতে চাই। আমি মানছি সেই সময় তাদের সমস্ত একটা ভালো হয়তো সম্পর্ক ছিল বা কিছু ছিল। এই মুহূর্তে এই কনসেপ্টটা কোথায় তোমার মতে দাঁড়ায়? বিজেমূলের কনসেপ্টটা, যেটা অনেকেই বলে থাকে যে তৃণমূল মানেই বিজেপি, বিজেপি মানেই তৃণমূল। হতে পারে সেই সময় মুকুলদার যাহা বিজেপি তাহাই তৃণমূল, হ্যাঁ। কিন্তু এইটার মানে এটা সত্যতাটা কতটা, বা তুমি কি মনে করো, তোমার ইয়ে থেকে কি? আমার মতে এটার কোনো ভ্যালিডিটি নেই। ভ্যালিডিটি নেই কেন? আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় যে সময়টায় বিজেপির সঙ্গে আঁতাত করছেন, বিজেপির সঙ্গে আঁতাত করে পশ্চিমবঙ্গে সিপিএম কে চ্যালেঞ্জ করছেন এবং তারপরে বাজপেয়ীর মন্ত্রিসভায় যাচ্ছেন, সেটা 1999 সাল। ঠিক আছে, উনি মনে করেছিলেন যে পশ্চিমবঙ্গে সিপিএম কে হটাতে বিজেপির হাত ধরতে হবে। সামদাম দণ্ডভেদ যাই বলা যায়। লেফট এটা ভুলে যায় তার ঠিক 10 বছর আগে 1989 সালে কলকাতা শহরে শহীদ মিনারে অটল বিহারী বাজপেয়ী, জ্যোতি বসু এবং বিশ্বনাথ প্রতাপ সিং একসঙ্গে মিছিল করেছে। আচ্ছা, তারা তো তখন রাজীব গান্ধীকে সরানোর জন্য করেছে। আচ্ছা 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 আচ্ছা, রাইট রাইট রাইট। এবার যদি তুমি তাত্ত্বিক ভাবে, যদি এটাকে লেফটকে থিওরিটিক্যালি বলো, আচ্ছা 1989 সালে লেফটের একটা ভুল ছিল, লেফট কংগ্রেসকে সরানোর জন্য, যেটাকে আমি স্টিল মনে করি। কারণ লেফটের একটা আইডিওলজি রয়েছে, লেফট বলে যে আমরা কংগ্রেসকে সাপোর্ট করে দিলেও আমরা বিজেপির তো একদম সম্পূর্ণ, আমাদের যদি 1987 থেকে 89 বিশ্বনাথ প্রতাপ সিং এর গোটা সরকারটাই তৈরি হয়েছিল এপাশে বিজেপি, ও পাশে পাপ পামেদের নিয়ে। 1989 সালে শহীদ মিনারে বাজপেয়ীজি, জ্যোতি বসু, বিপি সিং একসঙ্গে বৈঠক মানে সভা করছেন, তার ছবি তো সকলের কাছে আছে।
বামেরা যে যুক্তিটা দেবে সেটারও কাউন্টার আছে। বামরা 1989 সালে মনে করেছিল কংগ্রেস একটা খারাপ দল, মনে করতেই পারেছিল। আমরা কংগ্রেসের বিরোধিতা করবো। বিরোধিতা করতে গিয়ে তুমি কার হাত ধরলে? তুমি বিজেপির হাত ধরলে। এই বামরা যখন 1992 সালে, যখন 92-তে যখন বাবরি মসজিদ নেওয়া হচ্ছে, তখন সিপিএম এর সবচেয়ে প্রভাবশালী একজন নেতা, সেই সময় পার্লামেন্টের সবচেয়ে উজ্জ্বল মুখ, তিনি সবচেয়ে বড় সাংসদ, কেন্দ্রীয় কমিটির সদস্য সৈফুদ্দিন চৌধুরী বললেন, আজ যে আমরা কংগ্রেসের বিরোধিতা করতাম সেটা ভুলে যেতাম। দেশে হিন্দু মৌলবাদ মাথা চলে গিয়েছে, বিজেপি মানে বড় জায়গায় আসছে, বিজেপি মসজিদ ভেঙে ফেলেছে, এরপর বিজেপি কি করবে আমরা জানি না। তুমি তো সেদিনকে বললে যে, বললে শুধু না, সেই সৈফুদ্দিন চৌধুরীকে দলে কোণঠাসা করলে, সৈফুদ্দিন চৌধুরীকে কেন্দ্রীয় কমিটি থেকে বাদ দিয়ে দিলে, তাকে সাংসদ পদ থেকে সরিয়ে দিলে, এমন তার অবস্থা করলে তিনি বেরিয়ে গিয়ে সমীর পুততুণ্ডর সঙ্গে, সমীর দাও সদ্য মারা গেছে, সফিদাও মারা গেছে, তো সমীর দা এবং সফিদা বেরিয়ে গিয়ে আলাদা পার্টি করতে বাধ্য। সেদিন তো সফিদা এবং সমীর দা এই কথাটাই বলেছিল যে আমার বৃহত্তর শত্রু কি? বৃহত্তর শত্রু যদি আমার হয় বিজেপি, বিজেপি যদি আমার শত্রু হয়, তা বা আমার যদি মৌলবাদ শত্রু হয়, তাহলে আমি কংগ্রেসের সঙ্গে জোট করব। সেটা তুমি 1992-তে অস্বীকার করলে, 94-তে অস্বীকার করলে, প্রকাশ কারাতরা এই জন্য সবকিছুকে বাদ দিল। যদি সিপিএম কে বলতে হয়, যদি সিপিএম কে ইতিহাস এবং মমতা বন্দ্যোপাধ্যায় কি ভুল করেছেন, রাজীব গান্ধী কি ভুল করেছেন বলতে হয়, এটা বলতে হবে যে সিপিএম তো শুধু সৈফুদ্দিনকে বার করলো না, যখন 96 সালে কংগ্রেসের সমর্থনে জ্যোতি বসুর প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ এলো, তখন তো সেই সুযোগকে কংগ্রেসের সমর্থনে কোনো সরকারের নেতৃত্ব দেওয়া যাবে না এটা বলে সেই সরকারে জ্যোতিবাবুকে যেতে দিল না। যেটা সাক্ষাৎকার নিয়ে জ্যোতিবাবু বললেন, এমজে আকবরকে দেওয়া তার বিখ্যাত ইন্টারভিউ, হিস্টোরিক্যাল ব্লান্ডার, ঐতিহাসিক ভুল করলো সি। আমি তোমাকে, হয়তো তোমার 96-তে জন্ম হয়নি, হ্যাঁ, 96-তে সরকারের না যাওয়া, বা সরকারের না যাওয়া না, প্রধানমন্ত্রী, একজন বাঙালি প্রধানমন্ত্রী না করার যে ভুলটা, এটা অন্যভাবে দেখ। আজকে 2026 সাল, তার মানে 30 বছরের ব্যবধান। 30 বছর আগে তুমি তোমার পরিবারের যে কোনো কাউকে জিজ্ঞেস করো যে ব্যাঙ্গালোর কতটা গুরুত্বপূর্ণ শহর ছিল, ব্যাঙ্গালোরে কটা আইটি ইন্ডাস্ট্রি ছিল, আর কলকাতায় কতটা গুরুত্বপূর্ণ ছিল, রাইট? দেবগৌড়া ওই যে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেলে কংগ্রেসের সমর্থনে, জ্যোতিবাবুকে হতে দেওয়া হলো না, দেবগৌড়া হলেন। দেবগৌড়া কর্ণাটক বা ব্যাঙ্গালোরের জন্য 30 সেদিন প্রধানমন্ত্রী থাকেনি, 1.5 বছরই ছিলেন। কিন্তু 1.5 বছরে তুমি যদি 50টা প্রজেক্ট নিয়ে যাও, 50টা কোম্পানিকে আইটির জায়গা করতে বলো, তার এফেক্ট ব্যাঙ্গালোর পাচ্ছে। তো লেফটকে তো প্রথম বুঝতে হবে যে কি কি ঐতিহাসিক ভুল করে। দেখো, এটা তো ভুলটা কিন্তু শুধু সিপিএম এর জন্য নয়, অবশ্যই রাজনৈতিকভাবে সিপিএম এর ভুল যে সিপিএম কংগ্রেসের সঙ্গে সরকারে যেতে চাইল, কিন্তু বাঙালির ভুল ভাব। তো যখন লেফট আজকে বলে মমতা বন্দ্যোপাধ্যায় অমুক করেছেন তমুক করেছেন, আরে ভাই, তুমি তো 1996-তে তোমার হাতে আসা প্রধানমন্ত্রিত্বের সুযোগ তুমি ঠেলে দিয়েছিলে, যে প্রধানমন্ত্রিত্বের সুযোগ আজকে আমরা সবসময় শুনি। তুমিও বলো, আমিও বলি যে কলকাতার আইএসআই এত বড় ইনস্টিটিউট, তাকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। ভাই, এটা তো 30 বছরের ব্যবধানে এসে বিজেপি করছে। তুমি তো 1996-তে যদি প্রধানমন্ত্রিত্বের পদ নিয়ে নিতে, তখন তো জ্যোতিবাবু সিপিএম না, জ্যোতিবাবু অমুক আমি ভাবতাম না, বাঙালি প্রধানমন্ত্রী। কলকাতা শহরে আরো 5টা ইনস্টিটিউট হতো, কলকাতা এয়ারপোর্টের আরো উন্নতি হতো, কিন্তু তুমি কি সেগুলো করলে? লেফটকে আবার বুঝতে হবে। আমি বলছি যে সিপিএম দর্শনগতভাবে, এটা কোনো দোষ না। আমি আমার কাজের প্রয়োজনে সোভিয়েত ইউনিয়ন, সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রায় সব দেশেই গেছি। আমি গত বছর আমি অনেকটা সময় উজবেকিস্তানে কাটিয়েছিলাম, উজবেকিস্তান, কাজাকস্তান, কিরগিজস্তান, আমি মস্কোতেও অনেকদিন কাজ করেছি। তো গোটা বিশ্বে কমিউনিস্ট আন্দোলনের যেগুলো ভুল, সেই ভুল এত জোরালোভাবে পশ্চিমবঙ্গের সিপিএম এর মধ্যে ছিল এবং যার প্রভাব এখনো দেখা যাচ্ছে, সেইটা আমার মনে হয় সিপিএম কে পিছিয়ে দিয়েছে, বাঙালিকে পিছিয়ে দিয়েছে, এবং রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গকে পিছিয়ে দিয়েছে। আবার আমি বলছি, এই যে বীজেমূলের তত্ত্ব, সৈফুদ্দিন চৌধুরী তো বললেন যে 1989-তে আমাদের রাজীব গান্ধীকে সরাতে বিজেপির হাত ধরাটা ভুল হয়েছিল।
সময় চেঞ্জ হয়ে গেছে, 3 বছরের ব্যবধানে আমরা বুঝতে পেরেছি কি ভুল হয়ে গেছে। বিজেপি উত্তরপ্রদেশে ক্ষমতায় এসে বাবরি ভেঙে দিয়েছে, গোটা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হচ্ছে। আমাদের কংগ্রেসের সঙ্গে বৃহত্তর জোট তৈরি করা দরকার। সেটা তুমি তৈরি করলে 92-তে সৈফুদ্দিন বলতে শুরু করলো, সেটা তুমি তৈরি করলে এসে 2004-এ, অর্থাৎ বাজপেয়ীর প্রথম সরকার চলে যাওয়ার পরে কংগ্রেসকে বাইরে থেকে, কংগ্রেস যখন ইউপিএ 1 হলো, কংগ্রেসকে বাইরে থেকে লেফট সাপোর্ট দিল, তাই না? তাহলে তো এই সমস্ত ভুলের ঘটনার দায় কাকে নিতে হবে? আমি সুমনদা এবার একটা বিষয় নিয়ে চলে আসবো। তুমি প্রথমেই বললে আমার কথার শুরুতে যে আমি দেখতে পাচ্ছি, এটা কি তুমি তোমার মানে আমি বিশ্বাস করছি তুমি তোমার পছন্দ অপছন্দ ছেড়েই বলেছো, যেটা তুমি বললে যে আমি দেখতে পাচ্ছি সবকিছু ঠিকঠাক হলে তৃণমূল জেতার কথা। আমি এখানে একটা তোমাকে প্রশ্ন করি যে যদি বিজেপি না জেতে, বিজেপির ওই একটা ভুল, ওটা আমরা সকলে বুঝতে পারছি যে বিভিন্ন সময় বিভিন্নভাবে সম্বোধন করছে, এবং সম্বোধন করা বা যে ব্যবহারগুলো তাদের নেতা মন্ত্রীরা দেখিয়েছেন তাতে মনে হয়েছে যে বাংলার প্রতি তাদের অতটা খেয়াল নেই, বাংলা সম্পর্কে অবগত নয়, আমি যদি সঠিক শব্দটা ব্যবহার করি। তোমার কি মনে হয় যে আমরা তো জানি সোশ্যাল মিডিয়ায় ভোট জেতা যায় না, ভোট জেতা হয় গ্রাউন্ড থেকে, গ্রামগঞ্জের মানুষ থেকে, টায়ার 2 টায়ার 3 সংখ্যাটা প্রবল। তো সেই জায়গায় কি মানুষের কানে এই শব্দগুলো পৌঁছয়? আমার প্রথম প্রশ্ন, যে একটা স্বামী বলে রামকৃষ্ণ পরমহংসকে ডাকা প্রধানমন্ত্রীর, সেইটা কি গ্রামগঞ্জের মানুষ অব্দি পৌঁছয় না? গ্রামগঞ্জের মানুষের পালসটা কি থাকে ভোট জেতার জন্য? দ্বিতীয় প্রশ্ন, বিজেপির কি পশ্চিমবঙ্গ লিডারশিপে কোনো ভুল রয়েছে? এই দুটো আমি বিজেপির পুরো জিনিসটা যে কারণে তুমি বলছো বিজেপি জিততে পারে না, সেটার একটা ব্যাখ্যা চাইছি আমি তোমার কাছে পশ্চিমবঙ্গে। দেখো, দুটো প্রথম ব্যাখ্যা। তোমার প্রশ্নের দ্বিতীয় ভাগটা দিয়ে শুরু। বিজেপি বাঙালি নেতাদের মানুষ বলে মনে করে না, এটা আমি বিজেপিকে সর্বভারতীয়। এটা কেন বলছো তুমি? এটা তুমি উদাহরণ দিয়ে দেখো। তুমি আমি এটা শুধু নরেন্দ্র মোদীকে দোষ দেবো না। তপন শিকদার আমার খুব ঘনিষ্ঠ ছিলেন, সত্যব্রত মুখোপাধ্যায়, যারা বিজেপির এই রাজ্য থেকে জেতা প্রথম 2জন সাংসদ, কাউকে বিজেপি ক্যাবিনেট মিনিস্টার করেছে? পূর্ণমন্ত্রী করেনি। সুকান্ত মজুমদার এখন, সুকান্ত, বাবুল সুপ্রিয়, সে বিজেপিতে ছেড়ে তৃণমূলের সবাই এমওএস। এবার দ্বিতীয় প্রশ্নটাই বলি, এটা তো হতে পারে না যে একটা সরকার 15 বছর ধরে চলছে তৃণমূল, তার কোনো ভুল নেই, তার কোনো গাফিলতি নেই, তার বিরুদ্ধে মানুষের ক্ষোভ নেই। 15 বছর হলে নর্মালি অনেক ক্ষোভ হয়, এটা তো অস্বাভাবিক না। কিন্তু বিজেপির গোটা ক্যাম্পেনটা, গোটা প্রচারটা দেখবে হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, ঠিক আছে? যদি বিজেপি সত্যি সত্যি বাঙালির তো এটা হতে পারে না যে বাঙালি তৃণমূলের সম্পর্কে সব বাঙালি তৃণমূলের সমর্থক, কিন্তু বাঙালিকে ইংরেজিতে বলে অ্যালিয়েনেট বা বাংলা বললে বিচ্ছিন্ন করে দেয়, সেটা বিজেপি করে। বিজেপি এত হিন্দু মুসলমান খাওয়ার, পোশাক ইত্যাদি নিয়ে কথা বলে, যে ভোটারটা হয়তো তৃণমূলের সমর্থক নয়, সেও নির্বাচনের আগে গিয়ে ভাবে বাবা বিজেপির হাত থেকে বাঁচতে তৃণমূলকে ভোটটা দিই, বিজেপি এসে গেলে আমার কি হবে, আমি এই খাবারটা খেতে পারবো, আমার মেয়ে এই পোশাকটা পরে যেতে পারবো, আমার স্কুলটা এভাবে চলবে। বিজেপি হারে এই কারণে নয় যে তৃণমূল দুর্দশা সবসময় পারফর্ম করে, বিজেপি হারে নিজের নেতিবাচকতার কারণে। আমি যদি বোঝাতে পারি, ঠিক আছে? বিজেপি যদি বাঙালির হৃদয়ের দল হয়ে উঠতে পারে, হৃদয়ের দল, বুঝতে পেরেছি, কানেক্ট করা যেটার কথা বলছো, মানে দিল্লির ফেরে গেছে, কিন্তু একটা দিল্লির নিজের দল হয়ে উঠেছে, ঠিক আছে? মানুষ মনে করতো এই দলটায় গেলে আমি কিছু কথা বলতে পারবো, কিছু কথা নিজে রিপ্রেজেন্ট করতে পারবো। আমি একটা গল্প বলি, তাহলে বুঝতে পারবো। 2021-এর বিধানসভা নির্বাচনের আগে একটা টেলিভিশন চ্যানেলে খুব উত্তপ্ত ডিবেট হয়েছে বিজেপি চেম্বান্দোলো খুব চিৎকার চেঁচামেচি করেছেন। তিনি আমার বক্তব্য শুনে কিছুতেই একমত হতে পারছেন না যে বিজেপি জিতবে। খুব ভদ্রলোকের নিজস্ব, সুবেশ ভদ্রলোক, টেলিভিশন ডিবেটে বিজেপির পক্ষে এসছে। তো ফেরার সময় কত উত্তপ্ত ডিবেট হয়েছে, এক গাড়িতে আমাদের ফিরতে হবে। তো চ্যানেলের লোকরা আমায় জিজ্ঞেস করলেন, ওনার সঙ্গে আপনার যেতে অসুবিধা নেই? না, আমাকে টেলিভিশন ডিবেট উঠেছেন, উঠি উনি খুব ভদ্রভাবে বললেন যে আপনি রাগ করেননি? না, আপনি আপনার দলের পক্ষ থেকে এসছেন, অবশ্যই ভালো বলেছেন। তো যেতে যেতে কথা হচ্ছে যে দাদা আমি ভালো, খুব ভালো, আমি নাম বলছি দাদার সাথে বুঝি, খুব ভালো স্কুলে পড়েছি, আমার স্ত্রী অমুক কাজ করেন ইত্যাদি, কিছু সামাজিক যোগাযোগও বেরোল।
দক্ষিণ কলকাতার যে গলিতে ওনাকে ছাড়তে যাচ্ছে, খুব অভিজাত এলাকা, গোল পার্কের কাছাকাছি। আমার সঙ্গে ওনাকে বলছে, আচ্ছা টেলিভিশন ডিবেটে আপনি যেটা বলছিলেন যে বিজেপি পারবে না, তৃণমূল জিতে যাবে, এটা তুমি সত্যি সত্যি বিশ্বাস করেন? হ্যাঁ, আমি যেটা জানি সেটাই বলি, আপনি কেন জিজ্ঞেস করছেন? সত্যি সত্যি তৃণমূল জিতবে? মানে কি জানতে চাইছেন? না বিজেপি হেরে যাবে তো? আপনি তো বিজেপির মুখপাত্র। না না, বিজেপি এসে গেলে সর্বনাশ হচ্ছে। ঠিক আছে, মুখপাত্র 1 ঘন্টা আমার সঙ্গে ডিবেট করেছেন, কিন্তু মনের দিক থেকে চান না বিজেপি পশ্চিমবঙ্গে আসুন। এটাই বাঙালির সঙ্গে বিজেপির কানেক্টিং এ প্রবলেম। সুমনদা, এটাকে বিজেপি বুঝতে পারছে না? টপ মোস্ট লিডাররা দিল্লিতে বসে বুঝতে পারছেন না? আমাদের এখানে যারা রয়েছেন রাজ্য বিজেপির সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, তারা বুঝতে পারছেন না? বোঝার সমস্যা আছে বলেই তো বিহারের যখন একজন নেতা বলে দিল যে বিজেপি পশ্চিমবঙ্গে এলে মাছ মাংস নিষিদ্ধ হয়ে যাবে, তখন সমীপ ভট্টাচার্য, হু ইজ এ ভেরি জেন্টলম্যান, প্রচন্ড ভদ্রলোক, তার ইন্টারভিউ দেখেও বোঝা যায়, বা ভালো কবিতা পড়েন, নিজে খুব খেতে ভালোবাসেন, তিনি অতবার করে কেন বললেন বাঙালি পাঁঠার মাংস খাবে, বিহারেও খাবে, এখানেও খাবে? কেন বলতে হচ্ছে? উনি তো বুঝতে পারছেন যে ড্যামেজটা কি হয়ে যাচ্ছে। দেখো, তুমি যদি ঐতিহাসিকভাবে দেখো, ঐতিহাসিকভাবে বাঙালিরা ডিফিকাল্ট জাত, ঠিক আছে? আই এম নট এ গ্রেট ফ্যান অফ সুভাষ বোস, আমি সুভাষ বোসের চাইতে নেতা, আমি গান্ধীকে বেশি পছন্দ করি, কিন্তু মাথায় রাখতে হবে সুভাষ বোস গান্ধীর সামনে মাথা নোয়াননি। তোমাকে মাথায় রাখতে হবে যে হিস্টোরিক্যালি বাঙালি প্রায় 1600 বছর কোনো দিল্লির শাসন মানেনি। তুমি যদি দিল্লির একটা নেতা এসে দিলীপ ঘোষকে চুপ করায়, বা ধরো সুকান্ত মজুমদারকে চুপ করায়, সে হয়তো মুখে কিছু বলবে না, সে পাশে দাঁড়িয়ে হ্যাঁ জি বলে প্রেস কনফারেন্স করে দেবে, তার মনে কি ক্ষোভ হবে না? তুমি মানে বিজেপি ছেড়ে যারা পরে অন্য দলে গেছে, বাবুল সুপ্রিয়র কথা বলছেন, অনেকেই, তাদের একটা প্রচন্ড একটা কথাবার্তা, ইভেন মুকুল রায় আমাকে বারবার বলতেন, সুমন আমি কিছুতেই রাজি করাতে পারছি, এই জয় শ্রীরাম বললে কেউ শুনবে? আমাদের এখানে কেউ জয় শ্রীরাম শোনে? আমরা জয় মা কালী ছোটবেলা থেকে বলি। বাঙালি কিন্তু ধর্মপ্রিয়, বাঙালি কিন্তু প্রবলভাবে হিন্দুত্ব মানে 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 হিন্দু ধর্মে বিশ্বাস করে। তুমি দেখি জয় শ্রীরাম দিয়ে রাস্তায় নামাতে চাও, তাহলে সমস্যা আছে। বাঙালির কিছু নিজস্ব সংস্কৃতি আছে, নিজস্ব বোধ আছে, তার জন্য তুমি তাকে সমালোচনা করতে পারো, কিন্তু সেটা সত্যি। আমার খুব মানে পুরনো সহকর্মী, আমার কলেজের সিনিয়র, ঘটনাচক্রে সে এখন কলকাতার পুলিশ কমিশনার, সুপ্রতিম সরকার, থেকে প্রায় 32 বছর আগে, 32 একটু বেশি হতে পারে, আনন্দবাজার পত্রিকায় যখন আমিও চাকরি করি, ও চাকরি করে, একটা চমৎকার কথা লিখেছিল। বলেছিল প্রেসিডেন্সি কলেজে যদি তুমি ঢোকো, তাহলে তুমি একটা দুর্ধর্ষ দামি গাড়ি থেকে নামছো, এটা ছেলেদের জন্য খুব ভালো ক্রাইটেরিয়া হতে পারে। তোমার কাঁধের ব্যাগে একটা কবিতার বই আছে, সেটা জয় গোস্বামী হলে ভালো, সেটা, আর যদি তুমি ছাত্রের একটা বই হাতে নিয়ে ঢুকতে পারো, তাহলে তোমার দিকে মহিলারা ধেয়ে আসবে। ওর প্রিন্টেড রাইটিং ছিল আনন্দবাজারের রবিবার শরীফ। এটা বাঙালির চরিত্র। বিজেপির সমস্যা হচ্ছে, বিজেপির যে দিল্লির নেতারা, আমি তাদের অনেককে চিনি, ডোন্ট ডু হোমওয়ার্ক। একটা খুব প্রিয় পুরনো কথা আছে, অন্নপূর্ণা এবং ঈশ্বরী পাটনি, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। ঠিক আছে, তুমি যে বাঙালি ছেলেপিলে রাজ্যে অনেকেই কলকাতা শহরে থাকে, সেরকম দুর্ধর্ষ মাইনে পায় না হয়তো, কিন্তু কেন থাকে? তার কারণ হচ্ছে এই আমি অনেক লোককে চাই যে যার কাছে একটা দুর্ধর্ষ মাইনের চাইতে শনিবার বা রোববার একাডেমিতে থিয়েটার করাটা অনেক বেশি কাঙ্ক্ষিত। সে থিয়েটারের জন্য দুর্ধর্ষ চাকরি, দুর্ধর্ষ জীবন ছেড়ে দিয়েছে। এটা আমি অন্য কোনো প্রদেশকে ছোট করছি না, এটা গুজরাটের কেউ করবে? তো এই যে বাঙালির নিজস্বতাটা, সেটা বুঝে, মানে দেখো, তুমি তো গাবায় গিয়ে তুমি তো ইডেনের মাপে 6 মারতে পারো না, গাবার মাঠটা অনেক বড়, ওখানে মানে স্কোয়ার লেগ দিয়ে 6 মারতে গেলে তোমার ক্যাচ উঠে যায়, মানে ইডেনের মতো স্কোয়ারটা ছোট হয়। বাঙালির চরিত্রগতভাবে অনেক বাঙালির বৈশিষ্ট্য আছে, যেটাকে যদি কেউ না বোঝে তাহলে সমস্যা। আমার বেশি প্রশ্ন নেই তোমার কাছে, লাস্ট 2-3টে প্রশ্ন রয়েছে, যে এসআইআরটা কি জেনুইনলি হ্যাম্পার করতে চলেছে বা সমস্যা করতে চলেছে তৃণমূলের ক্ষেত্রে? দেখো, ডিপেন্ড করছে যে সুপ্রিম কোর্টের রায় এখন অব্দি যা আছে
তাতে SIR নিয়ে তৃণমূল বা তৃণমূলের যে সাপোর্ট বেস তাদের ভয় পাওয়া উচিত না, কারণ সব তথ্য আপলোড করতে বলা হয়েছে এবং বলা হয়েছে যে মানে অন্য রাজ্য থেকে বিচারক এনে হলেও সমস্ত নথি দেখতে হবে। মানে আমার মনে হয় যে যেভাবে নির্বাচন কমিশন ভেবেছিল সেটা যেহেতু নির্বাচন কমিশনের হাতে আর নেই, এটা যেহেতু বিচার বিভাগের হাতে চলে গেছে, যতটা বিজেপি অ্যাডভান্টেজ পাবে বলে ভেবেছিল ততটা হচ্ছে। আচ্ছা, আমি প্রতিকুর রহমানের ব্যাপারটা নিয়ে একটু চলে আসবো সুমনদা। সেটা হচ্ছে এই বিষয়টাকে তুমি পুরো কি করে দেখো? আমাদের ভাষায় ইরিলেভেন্ট একটা পার্টি, তার এমন একজন যুব নেতা যার হয়তো পার্টির ভেতরে অনেকটা প্রভাব ছিল কিন্তু মিডিয়া তাকে কোনোদিন কভারেজ করলো না। হঠাৎ ভোটের আগে এসে পার্টি চেঞ্জ করলো সে, মিডিয়া পাগল হয়ে যাচ্ছে। তুমি একজন এত সিনিয়র মানুষ হয়ে মিডিয়ার, তুমি বিষয়টাকে কি করে দেখো? এটা হচ্ছেটা কি এই বিষয়টা? দেখো, প্রতিকুর রহমান গুরুত্ব পেয়েছে CPM এর ভুলে। যদি মোহাম্মদ সেলিম হুমায়ুন কবির যে একটা মানে সাম্প্রদায়িক বাবরি মসজিদ এজেন্ডা নিয়ে পলিটিক্সে ঢুকছে, তার সঙ্গে মিটিং না করতে যেত এবং যদি সেই মিটিং এর প্রতিবাদ প্রতিকুর রহমান, আমার বলতে খারাপ লাগে যেও একজন সংখ্যালঘু চরিত্র, না করতো, তাহলে এটা এতটা ফ্লেয়ার আপ করতো না। দেখো, ঠিক সেটা হলো বলেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি CPM ছেড়ে তৃণমূলে এসছেন, তিনি মনে করিয়ে দিলেন যে মোহাম্মদ সেলিম 2004-এর পর থেকে কোনো এমন বিধানসভা বা লোকসভায় লড়েননি যেখানে সংখ্যালঘু ভোট নেই। অর্থাৎ মোহাম্মদ সেলিম যে CPM, যাকে আমরা একটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দল বলে মনে করি, সেই মোহাম্মদ সেলিম আসলে মুসলমান ভোটের উপর ভিত্তি করে রাজনীতি করেন। আচ্ছা, যেই ঋতব্রত এটা বললেন তখনই কিন্তু প্রতীকের বক্তব্যটা গুরুত্ব পেয়ে গেল যে CPM এর রাজ্য সম্পাদক, আবার রিপিট করছি, CPM এর রাজ্য সম্পাদক একটা লোক বাবরি মসজিদ করতে চাইছে মুর্শিদাবাদে, এটা বেসিক্যালি বিজেপির পিঠোপিঠি খেলা। বিজেপি ব্রিগেডে 5 লক্ষ মানুষের গীতা পাঠ করাচ্ছে আর এই বাবরি মসজিদ করেছে, যাকে আমরা কম্পিটিটিভ কমিউনালিজম বলি, সেইটা তার সঙ্গে মোহাম্মদ সেলিম মিটিং করতে যাচ্ছে। যদি মোহাম্মদ সেলিম ওই কাজটা না করতে, তাহলে এই প্রতিকুর রহমানের প্রতিবাদটা এত গুরুত্বপূর্ণ হতো না। আর প্রতিকুর রহমান প্রতিবাদ করার পরে, আবার আমি রিপিট করছি, সৈফুদ্দিন চৌধুরী কথা লোকে মনে পড়ে গেল যে আরেকজন CPM এর মুসলমান নেতাও এভাবেই বলেছিল যে এই সাম্প্রদায়িক রাজনীতির ফাঁদে পা দেবেন। এবার তুমি যে প্রতিকুরের দল ছাড়ার কথা ভাবো, যেটা নিয়ে আমি তোমাকে একটু ইন্টারাপ্ট করছি। তুমি প্রতিকুর এসে যে কথাগুলো বলছে এখন মিডিয়ার সামনে, সোশ্যাল মিডিয়া বা সমস্ত জায়গায় কথা চলছে আইপ্যাকের শেখানো কথা, এবং তৃণমূলের সাথে আগে গাঁটছড়া ছিল বা তৃণমূলের সাথে সমস্ত কিছু ছিল, এবং একটা কথা উঠে আসছে CPM এর ব্রিগেডটা, ইয়ং ব্রিগেডটা স্ট্রং, কেউ বা কারা তৃণমূলের মধ্যেই বা যেখানেই হোক এরা ভাঙার চেষ্টা করছে, সেটা বিজেপিও হতে পারে। তুমি তার মানে প্রতিকুর এসে যেটা বলছে মিডিয়ার সামনে যে আমি এই কারণে ছেড়েছি, এবং মানুষ বলছে যে এগুলো সবই মিথ্যে কথা, বাবা তোমাদের আগে সেটিং ছিল, তুমি প্রতিকুরের কথাকে অ্যাকচুয়ালি সাপোর্ট করছো বা আমি ঠিক সাপোর্ট করছি? আচ্ছা, কেন সাপোর্ট করছি? প্রতিকুর রহমানকে বাদ দাও, কানাইয়া কুমার কোন দল করত? হ্যাঁ, তারও এখন CPI করত। তা সে কেন কংগ্রেস করতে চলে গেল? শুধু পাগল না, সে তাকে নিশ্চয়ই কোনো আইপ্যাক শেখায়নি। সঞ্জয় সিং, যে এই মুহূর্তে প্রিয়াঙ্কা গান্ধী রাজনৈতিক সচিব, সে কোন দল করত? সে তো আইসা করতো JNU। আচ্ছা, ফর দ্যাট ম্যাটার যোগেন্দ্র যাদব, যাকে সবসময় আমরা টেলিভিশনে এসে মোটামুটি একটা বিবেকের পর্যায়ে দেখি, তিনি তো JNU-তে নকশালপন্থী রাজনীতি করতেন, আমাদের বিরুদ্ধে রাজনীতি করতেন। তো তিনি হঠাৎ রাহুল গান্ধীর পাশে ঘুরঘুর করছেন কেন? রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়ে বিজেপি বিরোধিতার ডাক দিচ্ছেন কেন? এদের সবাইকে আইপ্যাক বা তৃণমূল চেষ্টা করেছে। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড, মানে এনিবডি মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড ইজ পোলারাইজড। তোমাকে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে তোমাকে জোহরাম মামদানির পাশেই দাঁড়াতে হবে। হি ইজ দ্য বেস্ট অল্টারনেটিভ। সেই জন্যই আমি দেখছিলাম আজ সকালবেলা মানে মার্কিন কংগ্রেসে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সবাই একটা স্লোগানিং করছে। তো প্রতিকুর রহমান যদি সে বিজেপি বিরোধী রাজনীতি করতে চায়, তাহলে তাকে নয় কংগ্রেস নয় তৃণমূলে যেতে হবে। আমরা প্রতীকের কথা নিয়ে আলোচনা করছি কেন? আমি সেদিন একটা ডিবেটে বললাম, কেন আমরা আলী রামুস ভিক্টরের কথা বলছি না, যে 2011 থেকে 16 বিধানসভার ভেতরে বামফ্রন্টের সবচেয়ে উজ্জ্বল মুখ ছিল। সে যে কোন দল করে? সে যে কংগ্রেস করে। উত্তরবঙ্গে কংগ্রেস স্ট্রং, সে কংগ্রেসে চলে গেছে।
যার বাবা রমজান আলীকে কংগ্রেস দাঙ্গা করার অপরাধে গ্রেফতার করিয়েছে, সেই আলী রামোস ভিক্টরকে আমি দেখেছি রাহুল গান্ধী আসছে বলে মালা নিয়ে দাঁড়িয়ে থাকতে। তো প্রতিকুর রহমান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত গলা থেকে মালা নিল বলে দোষ হয়ে গেল? তুমি কি পলিটিক্স করতে হবে? there is a two, মানে ভেরি টু, মানে ওয়ে অফ লুকিং অ্যাট লাইফ। মেসি যেদিনকে আর্জেন্টিনা ছেড়ে বার্সেলোনায় খেলতে এসেছিল, বার্সেলোনার ক্লাবটা খুব দুঃখ পেয়েছে, আমরা তৈরি করলাম চলে যাচ্ছে। মেসির পায়ের যে সংকট, ওর যে শারীরিক অসুস্থতা, তার জন্য যে পরিমাণ ডলারের ইঞ্জেকশন দিতে হতো, তার জন্য ওকে বার্সেলোনাতেই আসতে হতো। বড় ক্লাব, বড় মঞ্চ। আজকের সিপিএম তো দুঃখীরাম মজুমদারের তৈরি করে এরিয়ান্স ক্লাব, লোকে ট্রেন করছে, কেউ বিজেপিতে যাচ্ছে, কেউ তৃণমূলে যাচ্ছে। প্রতিকুর রহমানকে নিয়ে দুঃখ করে কি লাভ? আমি নামের পর নাম বলে দিই, কানাইয়া কুমার কেন? কানাইয়া কুমার থাকা উচিত ছিল। কানাইয়া কুমার প্রতীকের চাইতে অনেক বেশি হাই লিডার ছিল। জেএনইউর সম্পাদক গ্রেফতার হয়েছে, জেলে গেছে, তা বেরিয়ে আসার পর তার বক্তৃতা ভাইরাল কেন থাকলো না? আলী রামোস ভিক্টর কেন থাকলো না? আমি মানে নাম করে করে বলে যেতে পারি। ইটস ভেরি সিম্পল, যে তোমাকে যদি একটা রাজনীতি করতে হয়, তাহলে তুমি তার বেস্ট ফ্রন্টটাতেই যাওয়ার চেষ্টা করো। সুমনদা, আমি চলে আসছি। তুমি এটা তো মানো যে তৃণমূল কংগ্রেসের একটা মুসলিম বড় ভোট রয়েছে, এসআইআর হবে, কিছু ভোট কাটা যাবে, যেটা আমরা বুঝতে পারছি যে সেখানে একটা সংখ্যা থাকতে চলেছে। জেইউপি মানে আমাদের মালদা এবং মুর্শিদাবাদে কি ভোট কাটবে, মানে এবং কাটলেও সেটা কি তৃণমূলের ভোটকে কিছুটা ক্ষতি করতে চলেছে? আমার মনে হয় না জেইউপি খুব ভালো ফল করবে। কিছু তো ভোট কাটবে, এটা তো। মুর্শিদাবাদ মালদায় আমার ধারণা কংগ্রেস তৃণমূলের ভোট কাটবে। আচ্ছা, আমার ধারণা রিসার্জেন্ট কংগ্রেস, যেহেতু কংগ্রেস 294টা কেন্দ্রে একা লড়ছে, কংগ্রেস মুর্শিদাবাদ মালদায় ভালো ফলাফল করতে পারবে। মুসলমানদের যদি ক্ষোভ থাকে তৃণমূলের বিরুদ্ধে, তারা কংগ্রেসের দিকে যাবে নাকি জেইউপি? আমার ধারণা বেলডাঙ্গার বাইরে হুমায়ুন কবিরের কোনো প্রভাব নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমার রাজনৈতিক ধারণা। এবার তুমি আমাকে বলো, এসআইআর এ ভোট কাটা যাওয়ার পরে, তুমি প্রথমে আমাকে বললে, কিন্তু এসআইআর এ ভোট কাটা যাওয়ার পরে ফাইনাল রেজাল্ট আমরা কি দেখতে চলেছি? মানে তৃণমূল, বিজেপি, কংগ্রেস, মানে সবটা মিলিয়ে আমি যদি বলি যে ফাইনাল রেজাল্ট কি হতে চলেছে? আমার ধারণা শেষ পর্যন্ত এসআইআর অলরেডি 58 লক্ষ লোকের নাম বাদ গেছে। আমার ধারণা শেষ পর্যন্ত ফিগারটা 90 লাখের কাছাকাছি। 90 লাখের কাছাকাছি আসবে। এই 90 লাখ বাদ যাওয়ার পরে তুমি আসন সংখ্যা এবং সমস্ত হিসাবে তোমার একটা প্রেডিকশন যদি আমি জানতে চাই যে কি হতে চলেছে। মানে একটু সিট অনুযায়ী প্রেডিকশন করাটা মুশকিল। আমার ধারণা যে তৃণমূল গতবারের কাছাকাছি আসন পাবে। আচ্ছা, কাছাকাছি। তার মানে বিরাট বেড়ে যাবে বা বিরাট কমে যাবে এটা আমি বলছি না। তৃণমূল 200-র ওপরই পাবে, 200-র ওপরই পাবে। কিন্তু কংগ্রেস ভালো, কংগ্রেস ভালো ফল করবে। বামফ্রন্টের ভোটে কোনো চেঞ্জেস না। বিজেপি, দেখো, সিপিএম এর পক্ষে আইডিওলজিক্যালি সিপিএম একটা মানে আইসোলেটেড জায়গায় পড়ে গেছে। সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে একা জোট বেঁধেছে আইএসএফ এর সঙ্গে, যদি জেইউপিও জোট হয়, সিপিএম এর ব্র্যান্ডিংটা হয়ে যাচ্ছে। খুব দুঃখজনক, সিপিএম এর মতো একটা পার্টি, ইটস এ মুসলিম মানে মুসলিম টিল্টেড পার্টি, যেটা খুব ভালো না সিপিএম। বিজেপির ব্যাপারটা একটু বলো। দেখো, আমার নিজের ধারণা বিজেপি যতটা ভালো করবে বলে ভেবেছিল, বিজেপি নিজের মতুয়া ভোট ব্যাংক, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে বিজেপি খারাপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, নর্থ বেঙ্গল বিজেপির রেজাল্টটা কি হতে চলেছে তুমি একটু বলো। নর্থ বেঙ্গল বিজেপি লার্জলি নিজেদের মতো করে ভালোই ফল করবে। নর্থ বেঙ্গলে বিজেপির দুর্গ এখনো অটুট। সুমনদা, অসংখ্য ধন্যবাদ। তোমার কেমন লাগলো? তুমি অনেক তরুণ, ফলে তরুণ হওয়ার একটা সুবিধা হচ্ছে যে সে অনেক প্রশ্ন করে, যে প্রশ্নগুলো অন্যরা করতে চায় না। ঠিক আছে, সেটা একটা সবসময় একটা ফ্যাক্টর। অসংখ্য ধন্যবাদ সুমনদা।